আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি এইচএসসি জীববিজ্ঞান বইয়ের আমরা যে কোষ ও এর গঠনে ফার্স্ট যে লেকচারটা দিছি, আজকে আমরা সেকেন্ড লেকচার নিয়ে আলোচনা করব। সেকেন্ড লেকচার, ফার্স্ট লেকচারে আমরা কোষ কে আবিষ্কার করছে, কোষের প্রকারভেদ, একটি কোষের মধ্যে কি কি অঙ্গাণু থাকে সেই সম্পর্কে জেনেছি। আজকে আমরা সেই অঙ্গাণুগুলো পড়বো ইনশাল্লাহ। তো প্রথম যে টপিকটা আমরা আজকে পড়বো সেটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর। তো কোষ প্রাচীর কিভাবে গঠিত হয়? একটা কোষ প্রাচীরের তিনটা অংশ থাকে। একটা কোষ প্রাচীরের তিনটা পার্ট থাকে। এক নম্বর পার্ট হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দা। দুই নম্বর যে অংশটা থাকে সেটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর। তিন নম্বরে যেটা আছে সেটা হচ্ছে গৌণ বা সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর। তো আমরা চলেন আগে একটু চিত্র আঁকায় দেখি। একটু চিত্র আঁকায় দেখবো। আচ্ছা, প্রাথমিক প্রাচীর। তো মধ্যপর্দা আমরা যে প্রথম পড়বো সেটা হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দা কি? মধ্যপর্দা হচ্ছে কিভাবে গঠিত হয়? সাইটোপ্লাজম থেকে আসা সাইটোপ্লাজম সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল। এগুলা কি আমি বলবো একটু পরে, বলি আগে লিখে নেই। পেকটিন জাতীয় মহ, পেকটিন জাতীয় ভেসিকল। পেকটিন জাতীয় ভেসিকল। তাহলে সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল। এবার এগুলা কি, তাই না? ফ্র্যাগমোপ্লাস্ট হচ্ছে, আপনারা কোষ বিভাজন করছেন তাই না? কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস পড়ছেন। ক্যারিওকাইনেসিসের 5টা ধাপ ছিল মাইটোসিসে। কি কি ধাপ? প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই টেলোফেজ পর্যায়ে গিয়ে কি হয়ে যায়? একটা কোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়। এবার শুরু হয় কোষের সাইটোপ্লাজমের বিভাজন, যেটাকে আমরা সাইটোকাইনেসিস বলি। এই সাইটোকাইনেসিস সময় সাইটোপ্লাজমে এক ধরনের বস্তু তৈরি হয়, যেটা কি কি দ্বারা তৈরি হয়? একটা হচ্ছে মাইক্রোফাইব্রিল, আর একটা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট, আর কিছু প্রোটিন মিলে এই ফ্র্যাগমোপ্লাস্টটা গঠন করে। এবং গলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল। ভেসিকল মানে হচ্ছে একটা ব্যাগ, মনে করতে পারেন একটা থলি বা গহ্বর। থলি বা গহ্বর। তো এগুলো গহ্বরকেই বলা হয় ভেসিকল। এবং পেকটিন জাতীয় কেন বলা হয়? এগুলাকে পেকটিন জাতীয় ভেসিকল কেন বলা হয়? পেকটিন জাতীয় ভেসিকল কেন বলা হয়? কারণ এগুলাতে কি থাকে? পেকটিক অ্যাসিড। পেকটিক অ্যাসিড এবং পেকটেট লবণ। পেকটেট লবণ। পেকটেট লবণ কি কি আছে? ক্যালসিয়াম পেকটেট, শর্টে লিখি ক্যালসিয়াম
পেকটেট, আরেকটা হচ্ছে ম্যাগনেসিয়াম পেকটেট। একটা হচ্ছে ক্যালসিয়াম পেকটেট আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম পেকটেট। এরা কি পেকটেট লবণ কি, তাই না? পেকটেট লবণ, তাহলে এদেরকে বলা হয় পেকটিন। এদেরকে কি বলা হয়? পেকটিন। এদের কারণেই কি হয়? পেকটিন হয়। পেকটিন জাতীয় বেসিকল আর কি পেকটিন থাকে। ওকে, পেকটিন জাতীয় বেসিকল। এবার আসেন এগুলো নিয়ে কি গঠন হলো? মধ্যপর্দা। মধ্যপর্দা কি? ধরেন একটা কোষ, ধরেন একটা কোষ, কয়েকটা কোষ আছে, আচ্ছা হচ্ছে না, তাহলে এটা ধরেন এখানে একটা কোষ আছে, এখানে একটা কোষ আছে, এখানে একটা কোষ আছে। তো এই কোষগুলোর মাঝে কি আছে? নিউক্লিয়াস আছে, তাই না? কোষগুলোর মাঝে নিউক্লিয়াস আছে। বলেন তো এই কোষটা থেকে এই কোষটা আলাদা করার জন্য এইটাই কি তাদের একটা প্রাথমিক একটা সেপারেটর কিনা? ধরেন একটা ফ্ল্যাটের মধ্যে 5টা রুম আছে, তো 5টা রুমকে আমি যদি আলাদা করতে চাই কি দিতে হবে? রুমের মধ্যে পার্টিশন দিতে হবে, তাই না? পার্টিশন কিভাবে দেয়? ওয়াল তুলে পার্টিশন দেয়। তাহলে একটা কোষ থেকে আরেকটা কোষকে আলাদা করার জন্য এদের মাঝে একটা কমন কি সেপারেটর বা পার্টিশন থাকতে হবে। তো একটা কোষের মাঝে একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে আলাদা করার জন্য যে সাধারণ পর্দাটা আছে সেটাকেই বলা হয় কি? মধ্য পর্দা। তাহলে একটা কোষ এবং আরেকটা কোষের মাঝে কি সাধারণ পর্দায় হচ্ছে কোষ মানে মধ্য পর্দা। ওকে, এবার আসি তো একটা সেলের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে, এবং এটাই হচ্ছে কি কোষ প্রাচীর, তাই না? তো কোষ প্রাচীর হওয়ার পরে তাহলে এই যে মধ্য পর্দাটা আছে, এই মধ্য পর্দাটা স্বাভাবিক অবস্থায় জেলির মতো থাকে। কিসের মতো? জেলির মতো, জেলির মতো থাকে। কার মতো থাকে দেখতে? জেলির মতো। আমরা যদি একটু দেখি, দেখেন এই যে এই অংশটা, এই অংশটা যদি একটু খেয়াল করেন, এই অংশটা দেখেন একটা জেলির মতো দেখা যাইতেছে না? ম্যাঙ্গো বারের মতো দেখা যাইতেছে। ম্যাঙ্গো বার তো সবাই খাইছেন আশা করি। তো ম্যাঙ্গো বার গুলা কি হয়? একটু জেলির মতো হয় না? তো এটা দেখেন দেখতে জেলির মতো মনে হইতেছে, যে এটা মিডল ল্যামেলা। ইংলিশে বলা হয় মিডল ল্যামেলা, বাংলায় এটাকে মধ্য পর্দা বলে। এটা দেখেন একটু ঢেউয়ের মতো দেখা যাইতেছে না? তাহলে এটা জেলির মতো। জেলির মতো কেন থাকে? এটা জেলির মতো থাকার কারণ কি? জেলির মতো থাকার কারণ হচ্ছে এই পেকটিক অ্যাসিড। এই পেকটিক অ্যাসিডের কারণে, পেকটিক অ্যাসিডের কারণেই হচ্ছে কি থাকে? এটা দেখতে প্রথম দিকে জেলির মতো থাকে। প্রথম দিকে কির মতো থাকে? জেলির মতো থাকে। ওকে, তাহলে মধ্যপর্দা দেখলাম কি সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল, এই দুইটা মিলে কি তৈরি করে? জেলির মতো একটা গঠন তৈরি করে প্রথম দিকে। এটাই হচ্ছে আর একটা কোষের থেকে আরেকটা কোষের সাধারণ পর্দায় কি? সাধারণ পর্দায় হচ্ছে কি? মধ্য পর্দা। এবার আসেন আমরা এই মধ্য পর্দার উপরে এই মধ্য পর্দার উপরে কিছু রাসায়নিক পদার্থ জমা হয়। কি জমা হয়? রাসায়নিক পদার্থ জমা হয়। রাসায়নিক পদার্থ জমা হয়ে একটা আরেকটা স্তর তৈরি করে, যেটার নাম কি? যে স্তরটা তৈরি হয় এই স্তরটার নাম হচ্ছে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক পর্দা।
এই স্তরটার নাম হয় কি প্রাথমিক পর্দা বা প্রাথমিক প্রাচীর। তো এই যে অংশটা দেখতেছে এটা হচ্ছে কি প্রাথমিক প্রাচীর। ওকে, এই প্রাথমিক প্রাচীরে কি কি জমা হয়? প্রাথমিক প্রাচীরে হচ্ছে এই মধ্য পর্দার উপরে, এই যে মধ্য পর্দাটা আছে এই মধ্য পর্দার উপরে কিছু রাসায়নিক পদার্থ জমা হয়। কি কি রাসায়নিক পদার্থ জমা হয়? সেলুলোজ, সেলুলোজ, এরপর হচ্ছে হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ, এরপর হচ্ছে কি গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন। এই যে রাসায়নিক বস্তুগুলো আছে, রাসায়নিক বস্তুগুলো আছে, এই রাসায়নিক বস্তুগুলা মিলেই কি গঠন করে? প্রাথমিক পর্দা গঠন হয়। কি কার উপরে জমা হবে? কার উপরে জমা হয়? মধ্য পর্দার উপরে জমা হয়। মধ্য পর্দার উপরে জমা হয়ে যে গঠনটা তৈরি করে সেটার নাম হচ্ছে কি প্রাথমিক পর্দা। তাহলে মধ্য পর্দার উপরে, এবং এই প্রাথমিক পর্দার যে ইটা আছে পুরুত্ব 1 থেকে 3 মাইক্রোমিটার, 1 থেকে 3 মাইক্রোমিটার এটার পুরুত্ব। ওকে, এবার আসেন আমরা সেকেন্ডারি প্রাচীর বলবো। সেকেন্ডারি প্রাচীর কি? এই মধ্য পর্দার উপরে, প্রাথমিক পর্দার উপরে 3 স্তর বিশিষ্ট, কয় স্তর? এই যে এইটার উপরে এভাবে কয় স্তর গঠন করবে? 3 স্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট? এই যে এখানে এরকম 3 স্তর বিশিষ্ট একটি গঠন তৈরি করবে। এই গঠনটার নাম কি? এই গঠনটার নাম কি? সেকেন্ডারি প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল। সেকেন্ডারি ওয়াল, এটার নাম কি? এই গঠনটার নাম হচ্ছে সেকেন্ডারি ওয়াল। সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর কি কি রাসায়নিক পদার্থ নিয়ে গঠিত হয়? এই সেকেন্ডারি প্রাচীরের মধ্যে প্রাথমিক প্রাচীরের উপরে সেলুলোজ, সেলুলোজ ও লিগনিন, সেলুলোজ এবং লিগনিন জমা হয়। জমা হয়ে 3 স্তর বিশিষ্ট। সেকেন্ডারি প্রাচীর কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। সেকেন্ডারি প্রাচীর কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট, এবং এটার পুরুত্ব হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটার। 5 থেকে 10 মাইক্রোমিটার, তার মানে এটা প্রাচীরের সবচেয়ে পুরু অঞ্চল। তো কিছু আছে যেমন পাতা, কর্টেক্স এবং ফলের কোষগুলাতে শুধুমাত্র প্রাথমিক পর্দা থাকে, এদেরকে হচ্ছে এদের সেকেন্ডারি প্রাচীর থাকে না। তো সেকেন্ডারি প্রাচীর কোথায় গঠিত হয়? একটা উদাহরণ বলতে পারে, সেটা হচ্ছে ট্রাকিড। ট্রাকিড হচ্ছে জাইলেম, জাইলেমের যে কোষ প্রাচীর আছে, জাইলেমের একটা হচ্ছে কোষ, তো প্রকারভেদ, জাইলেম টিস্যুর প্রকারভেদ। তো এই ট্রাকিডের কোষগুলোতে হচ্ছে কি সেকেন্ডারি প্রাচীর পাওয়া যায়। তো এই সেকেন্ডারি প্রাচীর যেটা, এই সেকেন্ডারি প্রাচীরের উপরেও বিরল ক্ষেত্রে দেখা যায় কিছু আরেকটি পর্দা তৈরি হয় যেটার নাম হচ্ছে টারশিয়ারি প্রাচীর। তো টারশিয়ারি প্রাচীরটা বেশি বইয়ে টারশিয়ারি প্রাচীর সম্পর্কে খুব বেশি বলা নাই। তো এটা হচ্ছে গঠন। এরপর আসেন আমরা হচ্ছে দেখি, এই যেখানে ভৌত গঠন লেখা আছে, ভৌত গঠন। ভৌত গঠনে কি কি পড়লাম? 1 নম্বরে কি পড়লাম? মধ্য পর্দা, 2 নম্বরে পড়ছে হচ্ছে প্রাথমিক পর্দা, 3 নম্বরে পড়ছে হচ্ছে গৌণ প্রাচীর। তো প্রাথমিক পর্দা, মধ্য পর্দা কি? এই যে ফ্রাগমোপ্লাস্ট, গলগি বডিতে আসা পেকটিন জাতীয় ভেসিকল মিলে মধ্য পর্দা সৃষ্টি করে। প্রাথমিক প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হয়ে মধ্য পর্দার উপরে, কার উপরে? মধ্য পর্দার উপরে জমা হয়ে প্রাথমিক প্রাচীরটা সৃষ্টি করে। এই যে এটা হচ্ছে প্রাইমারি ওয়াল, দেখেন এখানে লেখা আছে সেলুলোজ, মাইক্রোফাইব্রিন, হেমিসেলুলোজ, এগুলো জমা হয়। নিচেরটা কিন্তু প্লাজমা মেমব্রেন, এটা না। ওকে, এবার আসে গৌণ প্রাচীর। এই যে প্রাথমিক প্রাচীরের ভেতরের তলে সেলুলোজ এবং লিগনিন জমা হয়। সেলুলোজ এবং লিগনিন জমা হয়। এই যে
সেলুলোজ এবং লিগনিন জমা হয়ে কি গঠন করে, একটা আরেকটি স্তর গঠন করে, যেটা এটার পুরুত্ব কত বলছিলাম, 5 থেকে 10 মাইক্রোমিটার, আর এটা হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার। এটা 3 স্তর বিশিষ্ট। ওকে, আচ্ছা একটু খেয়াল করে দেখবেন, দেখেন তো এই যে অঞ্চলটা আছে, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাতে দেখেন তো অন্য কোনো প্রাচীর সৃষ্টি হয়েছে, অন্য কোনো প্রাচীর সৃষ্টি হয়েছে, এই যে প্রাথমিক প্রাচীর, গৌণ প্রাচীর, কোনো কিছু সৃষ্টি হয়েছে, হয় নাই। প্রাথমিক প্রাচীরও সৃষ্টি হয় নাই, গৌণ প্রাচীরও সৃষ্টি হয় নাই। তো এই যে গৌণ প্রাচীর সৃষ্টি হয় না, শুধুমাত্র কি আছে দেখেন তো, মধ্য পর্দা আছে না, শুধুমাত্র দেখেন তো মধ্য পর্দা আছে না, এই যে পর্দাটা, এই যে মধ্য পর্দা, এই পর্দাটার নাম কি, মধ্য পর্দা। মধ্য পর্দা, এই মধ্য পর্দায় শুধুমাত্র কি দেখেন তো এই অঞ্চলটাতে কোনো কিছু তৈরি হয়েছে না। একটা দেখেন তো কখনো 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 কোষ প্রাচীরের উপরে, কোষ প্রাচীরের মধ্য পর্দার উপরে হেমিসেলুলোজ, সেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন, এগুলো কোনো প্রাচীর সৃষ্টি হয় না, কোনো পদার্থ জমা হয় না, না হয়ে একটা গর্তের মতো সৃষ্টি করে। এইটাকে বলা হয় পিট ফিল্ড বা কূপ অঞ্চল। কি বলা হয়, পিট ফিল্ড বা কূপ অঞ্চল। এই অঞ্চলটা, এই অঞ্চলের যে মেমব্রেন আছে, এই মেমব্রেনটাকে বলা হয় পিট মেমব্রেন। কি বলা হয়, পিট মেমব্রেন। আমরা যদি একটু দেখিয়ে দেই, কূপ এলাকা, মধ্যপর্দার উপরে যেখানে প্রাচীর সৃষ্টি হয় না, এটার এই পাতলা এলাকাকে কূপ বলা হয় ইংলিশে। এটা প্রাচীরের, কোষ প্রাচীরের সবচেয়ে পাতলা অঞ্চল। কূপ মেমব্রেন কি, দুটি পাশাপাশি কোষের কূপ মাঝামাঝি অঞ্চলে যে পর্দা থাকে, মধ্য পর্দা থাকে, সেটাকে পিট মেমব্রেন বলে। তার মানে এই যে পর্দাটা দেখতেছেন, এটাকে পিট মেমব্রেন বলে। পিট মেমব্রেন বলে। ওকে ওকে, এবার আসেন পিট পেয়ার। পিট পেয়ার কি, পিট পেয়ার হচ্ছে দেখেন পাশাপাশি পাশাপাশি দুইটা পিট অঞ্চল একসাথে মুখোমুখি আছে না, এটাকেই পিট পেয়ার বলা হয়। অনেকগুলো পিট পেয়ার থাকে, হ্যাঁ, পিট অঞ্চল থাকে, এটাকেই, এই যে মুখোমুখি বা পাশাপাশি অবস্থিত দুটি কূপকে একত্রে পিট পেয়ার বলা হয়। এরপরে আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে, এই যে অঞ্চলটা দেখতেছেন, এ পাশে একটা কোষ আছে, এ পাশে, যেহেতু এটা একটা সেপারেটর বা একটা হচ্ছে কি কি বলে পার্টিশন, দুইটা কোষের মধ্যে, তাহলে এটা দেখেন তো, এই অন্য একটা কোষ থেকে এই কোষে আসতে হইলে এখানেও কি আছে না, এখানেও কি গৌণ প্রাচীর আছে কিনা, গৌণ প্রাচীর আছে। তাহলে দেখেন তো সবচেয়ে প্রাচীরের সবচেয়ে পাতলা অঞ্চলটা কোথায়, সবচেয়ে পাতলা অঞ্চলটা কোথায়, এই অঞ্চলে। তাহলে একটা কোষের সাথে আরেকটা কোষের যোগাযোগ রক্ষা করার জন্য এই অঞ্চলটাই সবচেয়ে ভালো অঞ্চল না। তো এই অঞ্চল দিয়ে একটা কোষের সাইটোপ্লাজম থেকে অন্য কোষের সাইটোপ্লাজমে রাসায়নিক বস্তু যেমন খাদ্যবস্তু, পানি, হরমোন ইত্যাদি চলাচল করে। এটাকে বলা হয় সাইটোপ্লাজমিক সংযোগ। এই সাইটোপ্লাজমিক সংযোগকে বলা হয় প্লাজমোডেজমাটা। কি বলা হয়, প্লাজমোডেজমাটা। এটা হচ্ছে চলাচল নিয়ন্ত্রণ করে। তো বুঝতে পারছি আমি সবাই। তাহলে একটা কোষের মধ্যে, এই যে একটা কোষ, এর পাশের যে আরেকটা কোষ আছে, আরেকটা কোষ, এদের সাইটোপ্লাজম কোনটা, এইটা, এটা, এই সাইটোপ্লাজমের মধ্যে যে কোনো কিছুর আদান প্রদান, এই আদান প্রদানটাকে বলা হয় কি, প্লাজমোডেজমা। এবার আসে রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন কি, একটা রাসায়নিক গঠন কি, রাসায়নিক গঠন হচ্ছে কোষ প্রাচীরের প্রধান প্রধান রাসায়নিক পদার্থ, প্রধান রাসায়নিক পদার্থ হচ্ছে সেলুলোজ। সেলুলোজ সেলুলোজ কি, সেলুলোজ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজের
বিটা ডি গ্লুকোজ। বিটা ডি গ্লুকোজ কি, এটা কোষ রসায়ন পড়লে আপনারা জানবেন। হ্যাঁ, কোষ রসায়ন যখন পড়বেন তখন আমি পড়াই দেব ইনশাল্লাহ। বিটা ডি গ্লুকোজ, গ্লুকোজের পলিমার, বিটা ডি গ্লুকোজের পলিমার। তাহলে 6 কার্বন বিশিষ্ট একটা বিটা ডি গ্লুকোজের পলিমার। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে কিছু প্রাণী আছে যেমন ছত্রাকের কোষ প্রাচীরে রাসায়নিক পদার্থ হচ্ছে কাইটিন। কি? কাইটিন। এরপরে ব্যাকটেরিয়ায় ব্যাকটেরিয়াতে কি থাকে? ব্যাকটেরিয়াতে হচ্ছে লিপিড প্রোটিন, লিপিড লিপিড প্রোটিন। 3 নম্বর হচ্ছে এককোষী শৈবাল। ডায়াটমের নাম সবাই শুনছেন, ডায়াটম, এককোষী শৈবাল। ডায়াটমের নাম তো সবাই শুনছেন, তাই না? ডায়াটমে থাকে হচ্ছে সিলিসিক অ্যাসিড। কি থাকে? সিলিসিক অ্যাসিড। তাহলে এককোষী শৈবালের ডায়াটম, এটা একটা এককোষী শৈবাল রাসায়নিক পদার্থ। সাধারণত হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ থাকে। এরপর হচ্ছে হেমিসেলুলোজ আছে, তারপর হচ্ছে গ্লাইকোপ্রোটিন আছে, এরপর লিগনিন আছে। এগুলো হচ্ছে কি রাসায়নিক গঠন। এখানে লেখা আছে, দেখেন দেখেন এই যে সেলুলোজ 40%, হেমিসেলুলোজ 20%, পেকটিন 30%, গ্লাইকোপ্রোটিন কি 10%। এটা আচ্ছা, এখন আমরা যেটা সেটা পড়বো সেটা হচ্ছে আলট্রা স্ট্রাকচার। সেলে কোষ প্রাচীরের আলট্রা স্ট্রাকচার। কোষ প্রাচীরের আলট্রা স্ট্রাকচার। আলট্রা স্ট্রাকচার কি? দেখেন এই যে সেলুলোজ, এটা একটা সেলুলোজ চেইন, সেলুলোজ সেলুলোজ চেইন, সেলুলোজ চেইন। এই সেলুলোজ চেইনে কিভাবে গঠিত হয়? 1000 থেকে 3000টি, 1000 থেকে 3000 সেলুলোজ মিলে 1000 থেকে 3000টি সেলুলোজ মিলে একটা সেলুলোজ চেইন গঠন করে। এবং 100টি সেলুলোজ চেইন মিলে 100টি সেলুলোজ চেইন মিলে 100টি সেলুলোজ চেইন মিলে মাইসেলি গঠন করে। এবং এই ক্রিস্টালাইন মাইসেলি এবং এই মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয়। গাঠনিক একক ধরা হয়। এবং এই 20টি মাইসেলি মিলে, কয়টি? 20টি মাইসেলি মিলে একটা মাইক্রোফাইব্রিল গঠিত হয়। কয়টা? 20টি মাইসেলি নিয়ে একটা মাইক্রোফাইব্রিল গঠিত হয়। এবং 250টি 250টি এই মাইক্রোফাইব্রিল মিলে একটা মাইক্রোফাইব্রিল গঠন করে। এই ম্যাক্রোফাইব্রিল আবার কোষ প্রাচীর গঠন করে। এটা হচ্ছে আলট্রা স্ট্রাকচার। এটা কি? আলট্রা স্ট্রাকচার। তো এই আলট্রা স্ট্রাকচারটা কি? কোষ প্রাচীরের। আচ্ছা, এবার আসেন আমরা যেটা বলবো কোষ প্রাচীরের কাজ। বলেন তো, আমরা একটু আগে পড়ছি যে দুইটা কোষকে কি করে? আলাদা করবে, তাই না? দুইটা কোষে আলাদা করে এবং কোষের দৃঢ়তা প্রদান করে। কোষ প্রাচীর কোষের দৃঢ়তা প্রদান করে। এবং একটু আগে দেখছি আমরা একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে রাসায়নিক বস্তুর আদান প্রদান হয়। রাসায়নিক বস্তুর আদান প্রদান হয় কিসের মাধ্যমে? এই যে কোষ প্রাচীরের মাধ্যমে, মধ্যপর্দার মাধ্যমে। তাহলে প্লাজমোডেজমাটা হেল্প করে। এরপরে হচ্ছে কোষের দৃঢ়তা প্রদান করে, এরপরে যান্ত্রিক শক্তি দান করে। সাইটোপ্লাজমিক বাহ্যিক আঘাত থেকে, একটা বাহ্যিক আঘাত থেকে, বাইরের পরিবেশের যে কোনো কিছু আঘাত থেকে উদ্ভিদকে বা প্রাণীর কোষকে ভেতরের যে প্রোটোপ্লাজম আছে একটা কোষের, সেটাকে রক্ষা করে, প্লাজমোডেজমাটায় সাহায্য করে। এরপরে হচ্ছে কি, লবণ পানি এক কোষ থেকে আরেক কোষে আদান প্রদানে সহায়তা করে এবং কোষের আকৃতি দানে সহায়তা করে। আচ্ছা, একটু স্ক্রিনশট নিয়ে নেন। ওকে, এবার আসি
এবার আমরা প্রোটোপ্লাজম পড়বো। আচ্ছা বলেন তো, একটা কোষের মধ্যে এইটা হচ্ছে যদি একটা কোষ গহ্বর হয়, আর এইটা যদি একটা নিউক্লিয়াস হয়, এটা নিউক্লিয়াস, এটা ধরেন মাইটোকন্ড্রিয়া, এই যে জেলির মতো অংশ, একটা কোষের বাইরের কোষ প্রাচীর ব্যতীত, এটা কি কোষ ঝিল্লি, তাই না? কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি, এটা কি নিউক্লিয়াস। আর এটা কি সাইটোপ্লাজম। এই তিনটা জিনিস মিলে প্রোটোপ্লাজম গঠিত। তাহলে প্রোটোপ্লাজমের অংশ হচ্ছে তিনটা, একটা হচ্ছে কোষ ঝিল্লি, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। তাহলে বাইরের যে কোষ প্রাচীর আছে এটা হচ্ছে কোষের জড় বস্তু। এটা উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। ওকে, এবার আসেন, প্রোটোপ্লাজম হচ্ছে উদ্ভিদের, প্রোটোপ্লাজমে কিছু বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য? এটা সজীব, এটা কি সজীব। এরপরে বৈশিষ্ট্যটা হচ্ছে এটা অর্ধ স্বচ্ছ। এরপরে বৈশিষ্ট্যটা কি কলয়েডাল জাতীয়, কলয়েডাল ধর্মী। এরপরে বৈশিষ্ট্যটা হচ্ছে এরা দেখতে জেলির মতো। কিসের মতো? জেলির মতো। এরা হচ্ছে জেলির মতো। এটা হচ্ছে প্রোটোপ্লাজম বৈশিষ্ট্য। দেখেন দুটি গ্রিক শব্দ, যেমন প্রোটো আর প্লাজম। প্রোটোপ্লাজম থেকে আসছে হচ্ছে প্রোটোপ্লাজম। সর্বপ্রথম বিজ্ঞানী ফেলিক্স ডুজার্ডিন এটি আবিষ্কার করে এবং নাম দেন হচ্ছে সার্কোল, এবং পরবর্তীতে বিজ্ঞানী পার্কিনজে এর নামকরণ করেন হচ্ছে প্রোটোপ্লাজম। ওকে, আচ্ছা এগুলো বৈশিষ্ট্য বলেই দিয়েছে। দেখেন এই যে এটা অর্ধস্বচ্ছ হবে, অর্ধস্বচ্ছ, আঠালো, জেলির মতো, অর্ধতরল, কলয়েডাল ধর্মী সজীব পদার্থকে বলা হয় কি প্রোটোপ্লাজম। এবং এই প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। কেন? কারণ এই প্রোটোপ্লাজমে কি থাকে? 70 থেকে 90% প্রোটিন থাকে। 70 থেকে 90% হচ্ছে, সরি প্রোটিন না, পানি থাকে। কি থাকে? পানি থাকে। এবং আপনারা শুনে থাকবেন যে পানির অপর নাম হচ্ছে জীবন। কেন জীবন বলা হয়? কারণ এই কোষের যাবতীয় কার্যাবলী, যতগুলো কাজ আছে, ফাংশন আছে, সবগুলাই কি হয়? প্রোটোপ্লাজমে হয়ে থাকে। আর প্রোটোপ্লাজমে যেহেতু পানির পরিমাণ বেশি, তার মানে যে দেহের সকল ম্যাক্সিমাম জীবিত যে কাজগুলো আছে, জৈবিক কার্যাবলীগুলো আছে, সবগুলাই পানির উপস্থিতিতে হয়। এই জন্য পানিকে জীবনের যা অপর নাম জীবন। এবং দেখেন পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়। এখানে লেখা আছে, একটু পড়েন, সবাই একটু পড়েন। প্রোটোপ্লাজমে জীবনের এটা ভোট লিখছে, ভৌত ভিত্তি বলা হয়। তো প্রোটোপ্লাজমের 90% হচ্ছে পানি থাকে, এবং সকল শারীরবৃত্তিক কাজ প্রক্রিয়া পানির উপস্থিত ছাড়া সম্ভব নয়, যার কারণে পানির অপর নাম হচ্ছে ফ্লুইড অফ লাইফ। এবার আসেন প্রোটোপ্লাজমের চলন বলতে বোঝায় একটা প্রোটোপ্লাজম, ধরেন এটা একটা কোষ, এই কোষের মধ্যে এটা হচ্ছে সেল ভ্যাকিউল, এবং এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা ধরেন বিভিন্ন অর্গানিলি, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ধরে নেন এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা ধরে নেন। তো এই যে বলেন তো, এটা প্রোটোপ্লাজম, তাই না? এটা একটা প্রোটোপ্লাজম। তো এই প্রোটোপ্লাজমের গহ্বর কয়টা? এই কোষটার গহ্বর একটা। এবং ধরেন নিউক্লিয়াসটা এবং অর্গানিলি গুলা এইটাকে কেন্দ্র করে, এই একটা গহ্বরকে কেন্দ্র করে নির্দিষ্ট পথে, মানে নির্দিষ্ট দিকে ঘুরতেছে, ধরেন এই যে এইদিকে ঘুরতেছে, তো নির্দিষ্ট দিকে ঘুরতেছে। এইটাকে বলা হয় প্রোটোপ্লাজমের চলন। ইংলিশে বলা হয় সাইক্লোসিস। প্রোটোপ্লাজমের চলনকে বলা হয় সাইক্লোসিস। কি বলা হয়? সাইক্লোসিস। প্রোটোপ্লাজমের চলন। প্রোটোপ্লাজমের চলন দুই ধরনের। একটা হচ্ছে একমুখী আবর্তন, আর একটা হচ্ছে বহুমুখী আবর্তন। এখানে চিত্রটা দেখে বুঝতেছেন, দেখেন এটার একটা গহ্বর, এটার গহ্বর 1 2 3টা, এবং দেখেন এটা
প্রোটোপ্লাজমের যে অর্গানগুলো আছে গহ্বরকে কেন্দ্র করে একদিকে ঘুরতেছে, এই জন্য এটাকে বলা হয় একমুখী আবর্তন। তো এই একমুখী আবর্তন হচ্ছে কোথায় দেখা যায়? পাতাঝাজির কোষে। কোথায় দেখা যায়? পাতাঝাজির কোষে এই এটা দেখা যায়। পাতাঝাজির যে কোষ আছে এইটার কোষস্থ যে প্রোটোপ্লাজম এটার চলন। তো এটা কি বলছে? একটি গহ্বরকে কেন্দ্র করে কোষ প্রাচীরের পাশ দিয়ে নির্দিষ্ট দিকে ঘুরতে থাকে, এটাকেই বলা হয় প্রোটোপ্লাজম বা আবর্তন, প্রোটোপ্লাজমের চলন বা একমুখী আবর্তন। এরপর হচ্ছে বহুমুখী আবর্তন কাকে বলে? একাধিক গহ্বর, এখানে যে একটি গহ্বর লেখা আছে এটা একটু ভুল লেখা আছে, এটা হবে একাধিক গহ্বর। একাধিক গহ্বরকে অনিয়মিতভাবে, একটা ঘুরতেছে এইদিকে, একটা ঘুরতেছে এইদিকে, একটা ঘুরতেছে এইদিকে, দেখেন অনিয়ম মেনে, হ্যাঁ অনিয়মিতভাবে যদি ঘুরতে থাকে সেটাকে বলা হয় হচ্ছে বহুমুখী আবর্তন। আর বহুমুখী আবর্তন হচ্ছে ট্রাডিসক্যানশিয়া নামে একটা আছে, ট্রাডিসক্যানশিয়া নামে একটা কি আছে, ট্রাডিসক্যানশিয়ার যে কোষস্থ প্রোটোপ্লাজম আছে তার চলনকে বলা হয় কি? বহুমুখী আবর্তন। ওকে, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোষঝিল্লি। কোষঝিল্লির গঠনটা কি? কোষঝিল্লিটা কি? একটা কোষের প্রাচীর, এই যে কোষটা আঁকাইলাম দেখেন, এই যে এইটাকে বলা হয় কোষঝিল্লি বা কি প্লাজমা মেমব্রেন। কোষঝিল্লি। তাহলে এই যে কোষঝিল্লি আছে, এই কোষঝিল্লিতে একটা ভৌত এবং রাসায়নিক গঠন আছে। তো আমরা এখন হচ্ছে ভৌত এবং রাসায়নিক গঠনটাই পড়বো। কোষঝিল্লিটা কি? এটার বৈশিষ্ট্য হচ্ছে এটাই স্থিতিস্থাপক শব্দের অর্থ হচ্ছে, আপনারা নিশ্চয়ই রাবার দেখছেন তাই না? রাবার, টাকা ব্যান্ড করার যে রাবার আছে, ওটাকে টান দিয়ে আবার ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে যায় না? যে কোনো রাবার জাতীয় যে জিনিসগুলো, এই ধর্মটাকে বলা হয় স্থিতিস্থাপক। তো স্থিতিস্থাপক শব্দের অর্থ হচ্ছে ওইটার আকৃতি পরিবর্তন করলে সে একা একই নিজের আকৃতিতে ফিরে যাবে, এইটা। আর বৈষম্যবেদ্য শব্দের অর্থ কি? বৈষম্যবেদ্য শব্দের অর্থ, আপনারা জানেন একটা দ্রবণ দুইটা জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে দ্রব প্লাস দ্রাবক। এই যে একটা ধরেন একটা পর্দা, এই পর্দার মধ্যে দিয়ে শুধুমাত্র দ্রাবক অণুগুলো চলাচল করতে পারে। যে সকল পর্দার মধ্য দিয়ে শুধুমাত্র দ্রাবক অণুগুলো চলাচল করতে পারে তাদেরকে বলা হয় বৈষম্যভেদ্য পর্দা। ওকে, এবার আসেন তাহলে আমরা এখন বৈষম্যভেদ্য এটা বুঝাই। এখন সজীব মানে কি? অবশ্যই প্রোটোপ্লাজম যেহেতু সজীব, তার মানে এর অংশগুলো, পার্ট গুলাও কি সজীব থাকবে এবং লিপোপ্রোটিন জাতীয় পদার্থ। তাহলে একটা সর্বপ্রথম কার্ল নেগেল এবং ক্রেমার এটা আবিষ্কার করেন। এই প্রোটোপ্লাজমের আরো একটা নাম আছে, নাম হচ্ছে বায়োমেমব্রেন। এরপরে আরেকটা নাম হচ্ছে প্লাজমালেমা। এরপরে হচ্ছে প্লাজমা মেমব্রেন, তো জানেনই, বা কোষঝিল্লি, অনেকগুলো নাম আছে। আচ্ছা, এবার আসেন সর্বপ্রথম বিজ্ঞানী ড্যানিয়েল এবং ডেভসন, ড্যানিয়েলি এবং ডেভসন নামে দুইজন সায়েন্টিস্ট ছিল। এই সায়েন্টিস্ট সর্বপ্রথম প্লাজমা মেমব্রেনের গঠনের একটা মডেল আবিষ্কার করে। এই মডেলটার নাম হচ্ছে স্যান্ডউইচ মডেল। কি মডেল? স্যান্ডউইচ মডেল। কি মডেল? স্যান্ডউইচ মডেল। স্যান্ডউইচ দেখতে কেমন বলেন তো? সবাই খাইছেন আশা করি। তো পাউরুটি থাকে, পাউরুটির মধ্যে ইনগ্রেডিয়েন্ট গুলো দেওয়া থাকে, দুই পাশে কিন্তু পাউরুটি থাকে সেম। তো উনি বলছে, ড্যানিয়েল এবং ডেভসন বলছে, এই কোষ ঝিল্লিতে বা কোষ প্রাচীরে যে কোষ ঝিল্লি আছে বা প্লাজমা মেমব্রেন আছে, এই প্লাজমা মেমব্রেন দুইটা রাসায়নিক পদার্থ নিয়ে গঠিত। বাইরের স্তরে থাকে হচ্ছে প্রোটিন, বাইরের স্তরে যেমন যে পাউরুটি বাইরে থাকে না, এটা থাকে প্রোটিন, আর ভেতরে থাকে হচ্ছে
লিপিড। লিপিড, তো এই লিপিডের আবার প্রকারভেদ আছে। এই প্রকারভেদগুলোর মধ্যে কোন লিপিড ব্যবহার করা হয় বা থাকে সেটা হচ্ছে ফসফোলিপিড। ফসফোলিপিড, কোন লিপিড থাকে? ফসফোলিপিড থাকে। তো এটা হচ্ছে প্রোটিন আর এটা হচ্ছে লিপিড। কোন লিপিড? ফসফোলিপিড। ওকে, তো ফসফোলিপিড কিভাবে থাকে আর যদি একটু গঠনটা আগানোর চেষ্টা করি। ওকে, এবার আসেন আমরা হচ্ছে দেখি কোনটাকে কি বলে। এই যে বাইরের যে অংশটা দেখতেছেন এটা হচ্ছে প্রোটিন, প্রোটিন পার্ট বা প্রোটিন অংশ, ঠিক আছে। আর এইটা, এই যে অংশটা দেখতেছেন এই যে ভেতরের, এই ভেতরের অংশটার নাম কি? লিপিড অংশ, ফসফোলিপিড। কি অংশ? লিপিড অংশ। তো লিপিড অংশের পার্টটা, লিপিড অংশের পার্ট যেটা আছে সেটা হচ্ছে এই যে লিপিড অংশের পার্ট, এই লিপিড অংশের পার্টেও দুইটা অংশ আছে। এটাকে বলা হয় ফসফেট হেড, ফসফেট হেড। আর এই অংশটাকে বলা হয় ফ্যাটি অ্যাসিড টেইল, ফ্যাটি অ্যাসিড টেইল। কি বলা হয়? ফ্যাটি অ্যাসিড টেইল। এবং এই ফ্যাটি অ্যাসিড টেইলটা হচ্ছে পানি আকর্ষী, পানি, ফসফেট হেডটা হচ্ছে পানি আকর্ষী, পানি আকর্ষী। আর ফ্যাটি অ্যাসিড টেইলটা হচ্ছে পানি বিকর্ষী, পানি বিকর্ষী। পানি আকর্ষী মানে হচ্ছে ইংলিশে বলা হয় হাইড্রোফিলিক, আর এটা হচ্ছে হাইড্রোফোবিক। তাহলে কোনটার পার্ট কি? এটা হচ্ছে ফসফেট হেড আর এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড টেইল। তো এটা দেখেন তো, এই উপরে নিচে, নিচে কি আছে? নিচে আছে হচ্ছে প্রোটিন, উপরেও আছে প্রোটিন। তো এটা পাউরুটি চিন্তা করলে, ভেতরের এইটা চিন্তা করলে ইনগ্রেডিয়েন্ট। তো এটা হচ্ছে কি, মানে হচ্ছে কি স্যান্ডউইচের মতো। তো এটার ড্যানিয়েল এবং ডেভসনের যে এটা আছে, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হচ্ছে কি, ড্যানিয়েল এবং ডেভসনের যে গঠনটা আছে এটাকে বলা হয় হচ্ছে স্যান্ডউইচ মডেল। কি বলে? স্যান্ডউইচ মডেল। ওকে, আচ্ছা। এরপরেও আরো কয়েকজন বিজ্ঞানী আছে, নাম হচ্ছে ভৌত গঠনের মধ্যে রবার্টসন। রবার্টসন হচ্ছে 1959-এ উনি একটা মডেল আবিষ্কার করেন যার নাম হচ্ছে ইউনিট মেমব্রেন, ইউনিট মেমব্রেন মডেল। ইউনিট মেমব্রেন বলতে কি বোঝায়? রবার্টসনের মতে সব বায়োলজিক্যাল মেমব্রেন গুলো প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত, লিপিড দ্বারা গঠিত, যার মধ্যে ফসফোলিপিড বাইলেয়ারের মাধ্যমে গঠিত। এই ফসফোলিপিড বাইলেয়ারের মাধ্যমে গঠিত এবং এই ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে প্রোটিন গুলো গ্রথিত, মানে লেগে লেগে থাকে। এটাকেই উনি বলছে একক পর্দা বা ইউনিট মেমব্রেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সিঙ্গার এবং নিকলসনের ফ্লুইড মোজাইক মডেল। এইটাই সবচেয়ে হচ্ছে সবচেয়ে কি ইম্পর্টেন্ট এবং এটাই সবচেয়ে স্বীকৃত ফসফোলিপিড মানে প্লাজমা মেমব্রেনের বা কোষ ঝিল্লির গঠনটা। এই ফ্লুইড মোজাইক মডেলটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার টপিক, খুবই ইম্পর্টেন্ট টপিক। তো এটা হচ্ছে আমাদের একটু পড়তে হবে। আমরা নেক্সটে চলে যাই। আমরা হচ্ছে ফসফোলিপিড এর ফ্লুইড মোজাইক মডেলটা বলবো।
ফ্লুইড মোজাইক মডেল। একটু চিত্র আঁকবো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন কিভাবে চিত্রটাকে, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং চিত্রটা আঁকতে হয়। ফ্লুইড মোজাইক মডেল, উনি এই ফ্লুইড মোজাইক মডেলকে আইসবার্গের সাথে, হিমবার্গের সাথে তুলনা করে। আইসবার্গ, হিমশৈল, আইসবার্গ, তো এটার আইসবার্গের সাথে তুলনা করার জন্য এটাকে বলা হয়, এটাকে আইসবার্গ মডেলও বলা হয়। তো আমরা একটু গঠনটা আঁকার চেষ্টা করবো, সবাই একটু দেখবেন। হ্যাঁ, কোনটাকে কি বলে আমি যখন ব্যাখ্যা করব তখন বলবো। হ্যাঁ, তখন বলবো। আপাতত চিত্রটা আঁকতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন কিভাবে চিত্রটা আঁকতে হবে, এটা পরীক্ষায় আঁকতে হবে।
ওকে, এটা হচ্ছে ফসফোলিপিড ফ্লুইড মোজাইক মডেলের গঠন। তো আমরা ফ্লুইড মোজাইক মডেলের যে গঠনটা আছে এটা হচ্ছে একটু দেখবো। তো ফ্লুইড মোজাইক মডেলের কয়েকটা পার্ট থাকে। এক নাম্বার পার্ট হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। প্রথম পার্ট হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার ফসফোলিপিড বাইলেয়ার ফসফোলিপিড বাইলেয়ার কি? এই যে একটু আগে বলছিলাম যে ফসফোলিপিড বাইলেয়ার হচ্ছে এই যে এটা, এই যে গঠনটা, এইটা হচ্ছে ফসফোলিপিড, তাই না? ফসফোলিপিড বাইলেয়ার, তো দুইটা লেয়ার থাকবে, তার মানে এটা ফসফোলিপিড। আর একটা ফসফোলিপিডে কি কি থাকে? একটা ফ্যাটি অ্যাসিড টেইল, ফ্যাটি ফসফেট হেড, আর একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড টেইল, তাই না? তো এখানকার কোনটা হবে? এটা হচ্ছে ফসফেট হেড, ফসফেট হেড। আর আরেকটা হচ্ছে কি? এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড টেইল, ফ্যাটি অ্যাসিড টেইল, ফ্যাটি অ্যাসিড টেইল। ওকে, আচ্ছা, এই যে পার্টটা দেখতেছেন, এই পার্টটা হচ্ছে কোষের ভেতরে, আর এটা হচ্ছে কোষের বাইরে। যেহেতু কোষ ঝিল্লি, তো কোষ ঝিল্লির বাইরে তো আর কিছু নাই, তাই না? তো এটা হচ্ছে কোষ ঝিল্লি। ফ্যাটি অ্যাসিড ফসফেট, এটা হচ্ছে একটা ফসফেট ফ্যাট ফসফোলিপিডের লেয়ার, এটা একটা ফসফোলিপিডের লেয়ার। তাহলে দুইটা লেয়ার। বাই মানে বাই শব্দের অর্থ হচ্ছে দুইটা, বাই শব্দের অর্থ হচ্ছে দুইটা। তাহলে লেয়ার থাকবে কয়টা? দুইটা। এই যে একটা লেয়ার, আর এই যে একটা লেয়ার। এটা হচ্ছে ফসফেট ফ্যাটি অ্যাসিড টেইলের লেয়ার। ফ্যাটি অ্যাসিড টেইল আর ফসফেট হেড নিয়ে গঠিত একটা হচ্ছে ফসফোলিপিড, আর এটা নিয়ে হচ্ছে কি দুইটা লেয়ার, তাই জন্য ফসফোলিপ বাইলেয়ার। আর একটা হচ্ছে, এটা হচ্ছে পানি আকর্ষী, আর এটা হচ্ছে পানি বিকর্ষী। ফসফেট হেডটা পানি আকর্ষী, আর ফ্যাটি অ্যাসিড টেইলটা পানি বিকর্ষী। এটুকু লিখলেই হবে। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে মেমব্রেন প্রোটিন। 2 নম্বর হচ্ছে মেমব্রেন প্রোটিন। মেমব্রেন প্রোটিন, মেমব্রেন প্রোটিন কি? মেমব্রেন প্রোটিন 3 ধরনের থাকে। কয় ধরনের থাকে? মেমব্রেন প্রোটিন 3 ধরনের থাকে। একটা হচ্ছে পেরিফেরাল, পেরিফেরাল। আরেকটা হচ্ছে ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল। ইন্টিগ্রাল মানে ভেতরে, পেরিফেরাল মানে বাইরে। আর আরেকটা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন, লিপিড, এখানে না লিখি, এটা আরেকটা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন, লিপিড সম্পৃক্ত তো প্রোটিন। 3 ধরনের প্রোটিন থাকে। কয় ধরনের? 3 ধরনের। আচ্ছা, আমরা আগে পেরিফেরাল প্রোটিনটা দেখি। পেরিফেরাল প্রোটিন হচ্ছে যে এটা হচ্ছে কি পেরিফেরাল প্রোটিন। বাইরে দেখেন, লেয়ারের বাইরে না, এই দুইটা প্রোটিন লেয়ারের কি বাইরে, তাহলে এরা হচ্ছে পেরিফেরাল। বাইরে শব্দের অর্থ হচ্ছে পেরিফেরাল। তাহলে আমরা একটু লিখি পেরিফেরাল। আচ্ছা, একটু লিখে নেই, তারপরে সরবো। পেরিফেরাল, পেরিফেরাল প্রোটিন। এটা আর এই যে এটা আর এটা, এই যে এটা আর এটা পেরিফেরাল প্রোটিন, এটাও পেরিফেরাল প্রোটিন। ওকে, তাহলে পেরিফেরাল প্রোটিন দেখলাম। এবার সেই ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল, পেরিফেরাল শব্দের অর্থ বাহ্যিক প্রোটিন, তার মানে বাইরের দিকের যে প্রোটিনগুলো আছে, এপাশেও আছে, আমি আঁকাই নাই। তো বাইরের দিকে যে প্রোটিনগুলো আছে এটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। আর ইন্টিগ্রাল প্রোটিন মানে এই দুই লেয়ারের মধ্যে, দুই লেয়ার সহ, দুই লেয়ার জুড়ে থাকবে, দুই লেয়ার জুড়ে থাকবে, এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। তাহলে দুই লেয়ার জুড়ে আছে কোনটা? এটা কি ইন্টিগ্রাল প্রোটিন, ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন। তাহলে ইন্টিগ্রাল প্রোটিন কি দুই লেয়ারের দুই প্রান্ত পর্যন্ত জুড়ে থাকবে। ওকে, এবার আসেন লিপিড সম্পৃক্ত প্রোটিন। এই যে এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড, গ্লাইকোলিপিড। আর এটা হচ্ছে কি, সরি, এটা গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন।
আর এইটা হচ্ছে গ্লাইকোলিপিড, আর এই দুইটাকে একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স, গ্লাইকোপ্রোটিন লিপিড। আর এই গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স, আমরা একটু পরে দেখব। ওকে, এবার আসেন আমরা দেখব 3 নাম্বার কি থাকবে? কোলেস্টেরল। এই যে অংশগুলো দেখতেছেন, এই যে এইটা আর এইটা, এটার নাম কি? কোলেস্টেরল। কোলেস্টেরল, এটার নাম কি? কোলেস্টেরল। আর এটা কি? কোলেস্টেরল কি? গ্লাইকোক্যালিক্স তো বললাম, গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড এই দুইটা মিলে হচ্ছে গ্লাইকোক্যালিক্স। আর গ্লাইকোক্যালিক্স একটা কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ, কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ। একটু বক্স করে ফেলি আলাদা করে। ওকে, এবার শুন, গ্লাইকোক্যালিক্স তো বললাম যে এটা একটা কার্বোহাইড্রেট, চিনির স্তর। বইয়ে লেখা আছে যে গ্লাইকোক্যালিক্স একটা চিনির স্তর, যেটা গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড নিয়ে একসাথে গঠিত। এবার আসেন কোলেস্টেরল। কোলেস্টেরল সাধারণত লিপিড, কিন্তু এটা চর্বি বা তেল না, এটা হচ্ছে একটা স্টেরয়েড জাতীয় পদার্থ। এটা কি? স্টেরয়েড। এটা কি? স্টেরয়েড। স্টেরয়েড জাতীয় পদার্থ, এটা একটা স্টেরয়েড জাতীয় পদার্থ। এইটা লিপিড কিন্তু হচ্ছে স্টেরয়েড। ওকে, এবার আসেন আমরা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট নামে একটা টপিক আপনার বইয়ে আছে, যে এই যে গ্রথিত লিপিড গুলা আছে, এই লিপিড গুলা কি করে? এই স্তর থেকে এই স্তরে পাশে, ধরেন এইটা আর এইটা, এইটা আর এইটা, এই দুইটা একসাথে স্থান পরিবর্তন করবে, আবার এইটার সাথে এইটা এই স্তরে যাওয়া আসা করবে। এই জন্য এদের একটা মুভমেন্ট হয়, এটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ওকে, আচ্ছা, 3 নাম্বার কি বললাম? কোলেস্টেরল। 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 ওকে, এই যে গঠনটা দেখলাম, এটাই হচ্ছে কি বলে? ফ্লুইড মোজাইক মডেল। এখন আমরা একটু এই যে গঠনটা দেখব। দেখেন, এই যে আমি যদি একটু দেখাই আপনাদের, কোথায় লেখা আছে ফ্লিপ ফ্লপ মোমেন্টের গঠনটা। এই যে দেখেন, বইয়ে সুন্দর করে লেখা আছে, সিঙ্গার এবং নিকলসন এটাকে হিমশৈল বা আইসবার্গের সাথে তুলনা করছে, এই জন্য এটাকে আইসবার্গ মডেলও বলা হয়। ওকে, এই যে আইসবার্গ মডেলও বলা হয়। এরপর দেখেন এই যে গঠনটা যেটা আঁকাইছি আমি, সেটাই হচ্ছে কি গঠন। এবার দেখেন এখানে ফসফোলিপিড আছে, ফসফোলিপিড বাইলেয়ার। এই যে বাইলেয়ারের অ্যামফিপ্যাথিক বলতে বোঝায় উভয়ধর্মী। লিপিড কি? পানি আকর্ষী এবং পানি বিকর্ষী। আর এই ফসফেটের কি থাকে? এই ফ্যাটি ফসফোলিপিডের এই অংশটা দেখেন, ফসফোলিপিডের দেখেন, লিপিড থাকে 40%, প্রোটিন থাকে 60%। লিপিড থাকে 40%, 60, প্রোটিন থাকে 60%। আর এই যেখানে মেমব্রেন প্রোটিন 3 ধরনের: ইন্টিগ্রাল, পেরিফেরাল, লিপিড সম্পৃক্ত প্রোটিন। এরপরে দেখেন গ্লাইকোক্যালিক্স, এই যে গ্লাইকোক্যালিক্স, এরা গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিড নিয়ে একসাথে গঠিত, এবং এটা একটা কার্বোহাইড্রেটের স্তর। এই যেখানে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, এই যে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, এই যে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, এটা সম্পর্কে জানবেন। এই যে দেখেন, লিপিড অণুগুলো তরল পদার্থের ন্যায় স্থান পরিবর্তন করতে পারে পাশে এবং অক্ষ বরাবর, এই জন্য এটাকে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলা হয়। আর এইটাকে কেন ফ্লুইড মোজাইক মডেল বলা হয়? দেখেন, এই যে লিপিডের বাইরে প্রোটিন গুলো গেঁথে আছে না, মোজাইক আকারে থাকে, এর কারণে এটাকে বলা হয়। ওকে, এরপর কি? আমরা রাসায়নিক গঠন দেখব। রাসায়নিক গঠন কে দেখেন, যেখানে লিখে আছে প্রোটিন থাকে 60 থেকে 80%, লিপিড থাকে 20 থেকে 40%, আর পলিস্যাকারাইড থাকে 4 থেকে 5%। আর কোষ ঝিল্লির শুষ্ক ওজনের 75% থাকে কি? লিপিড। এই যে ফসফোলিপিডের লিপিড থাকে 75%। ওকে, আচ্ছা, এবং এই ফসফোলিপিডের 4 ধরনের ফসফোলিপিড থাকে। প্রথমটা হচ্ছে সরল,
ফসফোলিপিড। এর নাম হলো ফসফোলিপিড হলো ফসফোটাইডিক অ্যাসিড। ফসফোটাইডিক অ্যাসিড। ফসফোটাইডিক অ্যাসিড। আর চারটা থাকে, চার ধরনের। প্রথমটা হচ্ছে সরল, বাকি তিনটাই হচ্ছে কি, পাঁচটা থাকে, বাকি চারটা হচ্ছে জটিল। তো জটিলগুলোর মধ্যে হচ্ছে প্রধান হচ্ছে, জটিলগুলোর যে প্রধান আছে, মানে জটিলগুলোর মধ্যে প্রধান হচ্ছে লেসিথিন। ওকে, এবার আমরা যেটা করবো এটা একটু দেখে নেন তারপরেও। হ্যাঁ, লেসিথিন। ওকে, এবার আমরা কাজগুলো তো জানি, কাজগুলো বইয়ে আছে, সুন্দর করে একটু পড়ে নেবেন। কোষ প্রাচীরের মতোই কাজ। আমরা যেটা করব সেটা হচ্ছে কোষ ঝিল্লির হচ্ছে কিছু রূপান্তরিত অবস্থা আছে। যেমন আপনারা ছোটবেলা থেকে দেখছেন না যে একটা কোষের কি থাকে, এই যে ধরেন এটা একটা কোষ, তো কোষের মাথায় এরকম 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 আঙ্গুলের মতো প্রবর্ধক দেখা যায়। এই যে কোষে আঙ্গুলের মতো প্রবর্ধক দেখা যায়। এই আঙ্গুলের মতো প্রবর্ধক এগুলাকে বলা হয় মাইক্রোভিলাই। ভিলাই বা ভিলি। হ্যাঁ, মাইক্রোভিলাই বা ভিলি। তো এই মাইক্রোভিলাই গুলা কি, কোষ ঝিল্লির উপরে আঙ্গুলের মতো প্রবর্ধক। আঙ্গুলের মতো প্রবর্ধক গুলোকে বলা হয় কি, মাইক্রোভিলাই। আর এই মাইক্রোভিলাই কোথায় থাকে? বৃক্ক এবং অন্ত্রের এপিথেলিয়াম টিস্যুতে। কোথায় কোথায়? বৃক্ক ও অন্ত্র এর এপিথেলিয়াম টিস্যুতে। এপিথেলিয়াম মানে আবরণ টিস্যু আর কি, এপিথেলিয়াম টিস্যুতে। ওকে, এবং এই যে ধরেন কোষঝিল্লির এখানে কিছু কঠিন খাদ্যবস্তু আসলো। কঠিন খাদ্যবস্তুকে নিলে কি বস্তু? কঠিন খাদ্যবস্তু। কি বস্তু? কঠিন খাদ্যবস্তু। কঠিন খাদ্যবস্তু কঠিন খাদ্যবস্তুকে ঘিরে যে পর্দা, একটা ব্যাগের মতো, থলির মতো গঠন কোষঝিল্লি সৃষ্টি করে, এটার নাম হচ্ছে ফ্যাগোসাইটিক ফোস্কা। ফ্যাগোসাইটিক ফোস্কা। আর এই যে ফ্যাগোসাইটিক ফোস্কা গঠন করার যে প্রক্রিয়াটা, এটার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। আর এই ফ্যাগোসাইটিক ফোস্কা কোথায় থাকে? ডব্লিউবিসি তে। ডব্লিউবিসি কি? শ্বেত রক্তকণিকায়। কোথায় থাকে? শ্বেত রক্তকণিকায়। আবার ধরেন কোন কোষ ঝিল্লিতে তরল খাদ্যবস্তু। কি খাদ্যবস্তু? তরল খাদ্যবস্তু। তরল খাদ্যবস্তুকে পেঁচাইলো, পাশে একটা থলির মতো গঠন তৈরি করলো, এটাকে বলা হয় পিনোসাইটিক ফোস্কা। পিনোসাইটিক ফোস্কা। তাহলে তরল খাদ্যবস্তু ঘিরে যে থলি গঠন করে সেটাকে পিনোসাইটিক বলে। আর কঠিন খাদ্যবস্তু ঘিরে যে থলি গঠন করে, গহ্বর গঠন করে, সেটার নাম হচ্ছে ফ্যাগোসাইটিক ফোস্কা। আর ডেসমোজোম হচ্ছে টনোফাইব্রিল নামে কিছু তৈরি করবে, দৃঢ়ভাবে সংলগ্ন দুইটা কোষের মাঝে টনোফাইব্রিল নামে এক ধরনের টনোফাইব্রিল মিলে গঠিত একটা তৈরি করবে, সেটাই হচ্ছে। আচ্ছা, আমরা একটু দেখি মাইক্রোভিলাই কি। মাইক্রোভিলাই হচ্ছে অনেক সময় প্রাণী কোষে দেখা যায় কোষঝিল্লি গুলো ভাঁজ হয়ে আঙুলের মতো প্রবর্ধক তৈরি করে, এদেরকে মাইক্রোভিলাই বলে। বৃক্কের নেফ্রন এবং অন্ত্রের এপিথেলিয়ামে এটা দেখা যায়। আর এটার কাজ কি? শোষণ অঞ্চলে আয়তন বৃদ্ধি করা, মাইক্রোভিলাই কাজ। আর এপিথেলিয়াল টিস্যুতে প্রায় 3000 মাইক্রোভিলাই থাকে। বৃক্কের নেফ্রন এবং অন্ত্রে স্ক্রিনশট নিয়ে নেবেন।
ওকে, এবার আসেন ডেসমোজোম। দৃঢ়ভাবে সংলগ্ন দুটি কোষের মাঝে কোষঝিল্লি রূপান্তরিত হয় টনোফাইব্রিল নামক তন্তু পাতলা পাতের মতো তৈরি করে। পাত তো বুঝেন, একটা স্টিলের পাত দেখতে এরকম, তাই না? একটা স্টিলের পাত দেখতে এরকম, এই যে একটা স্টিলের পাত এরকম না, তো ফাইব্রিল গুলো এভাবে গঠিত হয়ে একটা পাতের মতো গঠন তৈরি করে কোষ প্রাচীর। তো এটাকে বলা হয় ডেসমোজোম। কোথায় কি বলে? ডেসমোজোম। হ্যাঁ, মুখ্য কাজ। আর কোষকে আবৃত রাখাই এদের মুখ্য কাজ। এবার আমরা যেটা পড়বো সেটা ফ্যাগোসাইটিক ফস্কা আর হচ্ছে পিনোসাইটিক ফস্কা। বলছিলাম ফ্যাগোসাইটিক হচ্ছে কঠিন খাদ্যবস্তুকে ঘিরে একটা বিশেষ গহ্বর সৃষ্টি করা, আর এটা হচ্ছে কি তরল খাদ্যকণা ঘিরে একটা, এটাকে পিনোসাইটিক ভেসিকল বা ফস্কা বলা হয়। আর আরেকটা হচ্ছে টাইট জাংশন, এটা ইম্পর্টেন্ট। টাইট জাংশনটা হচ্ছে কোথায় থাকে? মস্তিষ্কের নিউরন কোষে থাকে। কোথায় থাকে? মস্তিষ্কের নিউরনে। কোথায় থাকে? মস্তিষ্কের নিউরনে। টাইট জাংশন শব্দের অর্থ কি? একটা সংযোগ স্থল বা একটার সাথে আরেকটা যুক্ত করছে ওই জায়গাটা। ধরেন একটার সাথে একটা রাস্তার সাথে, ওই যে রেল লাইনের জাংশন বলে না, তো একটা রাস্তার সাথে একটা রেল লাইনের সাথে আর একটা রেল লাইনের যুক্তের অংশটাকে জাংশন বলা হয়। আর এটাকে টাইট জাংশন মানে কি? দৃঢ় সংলগ্ন দুটি কোষের মধ্যে কোষঝিল্লি অনেক সময় পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা টাইট জাংশন তৈরি করে। সেটা হচ্ছে এইটা কোথায় থাকে? নিউরনে। টাইট জাংশনটা কোথায় থাকে? নিউরনে। ওই যে একটা নিউরন আর একটা নিউরনের সাথে যুক্ত হওয়ার সময় একটা সিনাপস গঠন করে, ওই সিনাপসেই এটা টাইট জাংশনটা পাওয়া যায়। তো এরপরে হচ্ছে এই তো আজকের ক্লাসটা হচ্ছে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ক্লাসটি করার জন্য। মনোযোগ দিয়ে ক্লাসটি একটু করবেন, আবার রিপিট করবেন, করে দেখবেন এই চ্যাপ্টারে আজকে খুবই ইম্পর্টেন্ট কয়েকটা টপিক পড়াইছি, 2টা টপিক পড়াইলাম ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে চিত্রটা। হ্যাঁ, তো আশা করি সবাই নেক্সট ক্লাসেও ইনশাল্লাহ উপস্থিত থাকবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।